দৈর্ঘ্য এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মতোই আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা দিতে পারবো। কি বলবো না, প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে বলা হচ্ছে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ধরা যাক ওই একই রকমভাবে T1 উষ্ণতায় আয়তন V1 এবং T2 উষ্ণতায় আয়তন যদি হয় V2, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান হবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এক্ষেত্রেও একক হবে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, অর্থাৎ একক আয়তনের এককের উপর নির্ভর করে না। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের এককের উপর নির্ভর করে না, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা এবং গামা তিনজনকেই একই রকমভাবে সংজ্ঞায়িত করছি এবং তিন ক্ষেত্রেই এককগুলো একই হচ্ছে এবং প্রতি ক্ষেত্রেই ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইট করার জন্য বা ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস করার জন্য 9-5 বা 5-9 দিয়ে গুণ করতে হচ্ছে। এরপর আমরা দেখি এই যে তিন প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা এবং গামা, এদের মধ্যে সম্পর্ক। আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করি। আমরা সম্পর্কটা জানি, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3, সেই সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করি। তাহলে প্রতিষ্ঠা করার জন্য আমরা ধরা যাক একটা ABCD বর্গাকার পাত নিলাম, যে পাতটার দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য সমান L0। কোন তাপমাত্রায় না T0 তাপমাত্রায়, ধরা যাক T0 তাপমাত্রায় তার বা অন্য কোনো একটা যে কোনো তাপমাত্রায় তার বাহুর দৈর্ঘ্য L0, অর্থাৎ তার ক্ষেত্রফল কত? S0 সমান L0 স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর বর্গ। এবার উষ্ণতাটা T পরিমাণ বৃদ্ধি করলাম, কত থেকে কত আমার জানার দরকার নেই, বৃদ্ধিটা অর্থাৎ ওই যে T2 মাইনাস T1 যেটা করছিলাম, সেই T2 মাইনাস T1টাকেই আমরা ধরছি T পরিমাণ বৃদ্ধি করলাম। বৃদ্ধি করার ফলে তার দৈর্ঘ্যটা কত হলো? দৈর্ঘ্য ধরা যাক LT সমান L0 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1 এর জায়গায় T বসিয়ে দিলাম, আলফা T। এবার যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে বর্তমান ক্ষেত্রফল কত হলো? ক্ষেত্রফল ST সমান LT স্কোয়ার। এখন বাহু হয়ে গেছে LT, এই যে এখন এটা হচ্ছে, এটা এখন বর্গক্ষেত্র দাঁড়িয়েছে, তাহলে ST সমান LTর জায়গায় বসিয়ে দিই L0 ইন্টু 1 প্লাস আলফা টিটা, তাহলে L0 ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল স্কোয়ার, অর্থাৎ L0 স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল স্কোয়ার। এবারে বর্গ করে নিই, 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার সমান S0, কারণ L0 স্কোয়ার সমান S0, 1 প্লাস 2 আলফা টি। কেন আলফা স্কোয়ার টি স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম? না দেখো, আলফা যখন খুব ক্ষুদ্রই তো, পয়েন্ট আমরা দেখছিলাম লোহার ক্ষেত্রে 0.00012 প্রতি ডিগ্রি সেলসিয়াস, তার আবার যদি বর্গ করি তাহলে কী হবে? 1 2 3 4 5 6, দশমিকের পরে 6টা সংখ্যা ছিল, এখানে 4টা শূন্য হয়ে দুটো অঙ্ক ছিল, তাহলে এইটা যদি বর্গ করি তাহলে কী হবে? 144 12 হয়, আর এখানে 4 4 8টা, একটা 9টা দশমিকের আগে, দশমিকের পরে 9টা শূন্য বসিয়ে যাবে, অর্থাৎ অনেক ছোট হয়ে যাবে। তাই এটা খুব ক্ষুদ্র হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার টি স্কোয়ারকে, সেই জন্য আমরা উপেক্ষা করে দিচ্ছি, অর্থাৎ রাশিমালায় আমরা রাখছি না। আবার আমরা জানি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা অনুসারে ST সমান S0 ইন্টু 1 প্লাস বিটা টি, যেখানে বিটাটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই 1 নম্বর সমীকরণ ST সমান S0 ইন্টু 1 প্লাস 2 আলফা টি আর ST সমান S0 ইন্টু 1 প্লাস বিটা টি, এই দুটো যদি তুলনা করলেই পাচ্ছি কি বিটা সমান 2 আলফা। কারণ দেখো এখানে S0 1 1, তাহলে 2 আলফা টি সমানই বিটা টি, তার মানে আলফা সমান বিটা, এই ভুল বললাম, 2 আলফা সমান বিটা বা বিটা সমান 2 আলফা বা আলফা সমান বিটা বাই 2। এবার আমরা আলফার সঙ্গে গামার সম্পর্ক করি। তাহলে আমরা ধরো এখানে আর ঘনকের ছবিটা আঁকি নিয়ে আমরা একটা ঘনক নিলাম যার বাহুর দৈর্ঘ্য L0, তাহলে আয়তন কত? V0 সমান L0 কিউ। এবার এক্ষেত্রেও আমরা ধরা যাক উষ্ণতা T পরিমাণ বৃদ্ধি করার ফলে তার দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত দাঁড়ালে? LT সমান L0 ইন্টু 1 প্লাস আলফা টি। বর্তমান আয়তন কত? VT সমান LT কিউ, তাহলে L0 কিউ ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল কিউ, কারণ LT সমানই তো L0 ইন্টু 1 প্লাস আলফা টি, তার হোল কিউ করে দিলাম, তাহলে L0 কিউ মানেই V0। এবার এটাকে 1 প্লাস এই A প্লাস বি এর হোল কিউয়ের সূত্রে ভেঙে দিলে আমরা পাচ্ছি কি না, ভেঙে দিলে আমরা পাচ্ছি 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউ টি কিউ। এবার এক্ষেত্রেও যেহেতু আলফা খুব ক্ষুদ্র, তাই আলফা স্কোয়ার টি স্কোয়ার এবং আলফা কিউ টি কিউ
এই যে দুটো টার্ম, সেই দুটো টার্মকে পদকে আমরা উপেক্ষা করছি। উপেক্ষা করলে পড়ে থাকছে কোনটা আমার 1 + 3 আলফাটি, তাহলে ভিটি সমান V0 × 1 + 3 আলফাটি। আবার আয়তন প্রসারণ গুণাঙ্কের যে সংজ্ঞা সেই অনুসারে আমরা জানি কি ভিটি সমান V0 × 1 + গামাটি, যেখানে গামাটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই 3 এবং 4 এই দুটো সমীকরণ তুলনা করলে আমরা পাচ্ছি গামা সমান 3 আলফা বা আলফা সমান গামা/3। তাহলে আগে আমরা পেয়েছিলাম আলফা সমান β/2, এখন পাচ্ছি আলফা সমান গামা/3। তার মানে আলফা সমান β/2 সমানই হচ্ছে গামা/3। অর্থাৎ আলফা, বিটা এবং গামা এই তিনজনের অনুপাত আলফা ইস টু বিটা ইস টু গামা সমান কত 1:2:3। আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। এবার দেখো উষ্ণতার সঙ্গে ঘনত্বের কীরকম পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের কীরকম পরিবর্তন হয়। দেখো আমরা জানি ঘনত্ব সমান ভর/আয়তন। উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের আয়তনের পরিবর্তন হয়, কিন্তু ভর তো অপরিবর্তিত থাকে। তাহলে উষ্ণতা পরিবর্তনে দেখো আয়তন কি হয়, উষ্ণতা বাড়লে কঠিন পদার্থের সাধারণত আয়তন বাড়ে, আয়তন বাড়লে ভর কিন্তু স্থির থাকে। তাহলে আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমবে, আবার উষ্ণতা কমলে আয়তন কমে, অর্থাৎ ঘনত্ব বাড়বে। তাহলে আমরা হিসাব করে দেখি এক্ষেত্রে সম্পর্কটা কেমন হয়। ধরা যাক T1 উষ্ণতায় কোনো m ভরের বস্তুর আয়তন হয়তো কঠিন বস্তুর আয়তন V1 এবং তার ঘনত্ব D1। T2 উষ্ণতায় ভর সেই একই থাকছে, এমই থেকে যাচ্ছে, কিন্তু আয়তন হচ্ছে V2, ঘনত্ব হচ্ছে D2। আয়তন এবং ঘনত্বের পরিবর্তন হচ্ছে। ধরা যাক T2, এখানে আমরা ধরে নিচ্ছি যে T2টা T1 থেকে বেশি তাপমাত্রা। তাহলে D1 সমান কত M/V1 আর D2 সমান M/V2। তাহলে D1/D2 সমান কত হবে M/V1/M/V2 সমান কত হচ্ছে V2/V1। এবার আমরা জানি কি V2 সমান হয়, আমরা জানি V2 সমান হয় V1 × 1 + গামা T2 - T1। তাহলে D1/D2 সমান V2-র জায়গায় লিখছি V2/V1 ছিল, V2-র জায়গায় লিখছি V1 × 1 + গামা T2 - T1/V1 যেমন ছিল, উপর নিচে V1 কেটে গেল। তাহলে এবার কণাকণি গুণ করে নিই, গুণ করে নিলে আমি পাচ্ছি কি D1 সমান D2 × 1 + গামা T2 - T1। আপাতভাবে মনে হতে পারে তোমাদের যে এই সমীকরণটা তো L2 সমান L1 × 1 + আলফা টি, V2 সমান V1 × 1 + গামা টি, তার মতোই সম্পর্ক, কিন্তু তা নয়। দেখো আমরা আয়তনের ক্ষেত্রে দেখেছি V2 সমান, এই দেখো V2 সমান V1 × 1 + গামা টি, আর এখানে হচ্ছে D1 সমান D2 × 1 + গামা T2 - T1। তাহলে এখানে অন্তিম ঘনত্ব অর্থাৎ D2টা কত আমরা বের করে নিই। তাহলে D2 সমান হবে D1/1 + গামা T2 - T1, তাহলে মানে D2 সমান কত হচ্ছে D1 × 1 + গামা T2 - T1, হরে ছিল সেটা লবে উঠে গেল, অর্থাৎ টু দি পাওয়ার -1 হয়ে গেল। এবার এই সব ক্ষেত্রে এই টু দি পাওয়ার -1 যদি হয়, যখন গামাটা খুব ছোট, এই টার্মটা ছোট হয়, তখন তোমরা পরবর্তীকালে অঙ্কে শিখবে যে এইটা ঘাতটা গুণ করে নেওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে যে গামা স্কোয়ার, গামা কিউ এই সমস্ত যে পদগুলো আসবে, সেই সমস্ত পদগুলোকে উপেক্ষা করে দিতে পারি। সমান কত হচ্ছে এই -1 যদি এর সঙ্গে গুণ করে দিই মাইনাস গামা T2 - T1, অর্থাৎ D2 সমান হলো D1 × 1 - গামা T2 - T1। V2 সমান ছিল V1 × 1 + গামা T2 - T1, আর এক্ষেত্রে হচ্ছে মাইনাস গামা T2 - T1। এই হচ্ছে সম্পর্ক, অর্থাৎ উষ্ণতা বাড়লে ঘনত্ব কমে। একই রকমভাবে আমরা এই সম্পর্কটাকে সরলীকৃতভাবে লিখতে পারি DT সমান D0 × 1 - গামা T, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব যদি D0 এবং T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ঘনত্ব DT হয়, তাহলে আমরা লিখতে পারি DT সমান D0 × 1 - গামা T। এই হচ্ছে উষ্ণতার পরিবর্তনে ঘনত্বের পরিবর্তনের সম্পর্ক। এরপর আমরা দেখি তাপীয় পীড়ন। দেখো কোনো একটা দণ্ডের উষ্ণতা বাড়লে তার দৈর্ঘ্য বাড়ে, আর উষ্ণতা কমলে তার দৈর্ঘ্য কমে, কিন্তু দণ্ডটার দুটো প্রান্ত যদি দৃঢ়ভাবে আবদ্ধ রেখে উষ্ণতা পরিবর্তন করা হয়, তাহলে দণ্ডের প্রসারণ বা সংকোচনটা বাধাপ্রাপ্ত হয়। তাহলে তার ফলে কি হয় না, দণ্ডটা দৃঢ়ভাবে আবদ্ধ যে দুটো প্রান্ত, সেই দুটো প্রান্তে প্রচণ্ড বল প্রয়োগ করে, এবং এই বলের দরুন দণ্ডের প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিক্রিয়া উদ্ভব হয়, সেই প্রতিক্রিয়াকেই বলা হচ্ছে তাপীয় পীড়ন। তার মানে দৃঢ়ভাবে আবদ্ধ কোনো একটা দণ্ডের উষ্ণতার পরিবর্তন করলে দণ্ডের সংকোচন এবং বা প্রসারণ বাধাপ্রাপ্ত হয়। তার ফলে ওই দৃঢ়ভাবে আবদ্ধ যে দুই প্রান্ত, সেখানে প্রচণ্ড বল প্রয়োগ করে, এবং এই বলের দরুন দণ্ডের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত যে প্রতিক্রিয়া, তাকেই বলা হচ্ছে তাপীয় পীড়ন। দেখো তাপীয় পীড়ন দেখানোর জন্য একটা তোমাদের এখানে ব্যবস্থা করা আছে পরীক্ষা প্রদর্শনের জন্য, একটা ধাতব দণ্ড, এটা B,
এটা একটা ভারী লোহার ফ্রেম, এই ভারী লোহার ফ্রেম ওয়াই নাম দেওয়া হয়েছে, ওয়াইয়ের খাঁজে ভিতরে বসানো হয়েছে। দণ্ডটার একটা প্রান্তে প্যাঁচ কাটা আছে, দেখো এনের দিকে, এবং অপর প্রান্তে দুটি ছিদ্র P1 এবং P2। দণ্ডটির প্যাঁচ কাটা প্রান্তে একটা স্ক্রু লাগানো আছে এন। P1 ছিদ্রের মধ্য দিয়ে একটা ঢালাই লোহার পিন ঢুকিয়ে দেওয়া হলো P1 এর মধ্য দিয়ে। এবার বি দণ্ডকে উত্তপ্ত করা হলো। দণ্ডের দৈর্ঘ্য বাড়লে এই এন স্ক্রুটাকে P1 ঘুরিয়ে P1 এর পিনকে ফ্রেমের গায়ে শক্ত করে আটকে রাখা হলো। এটা ঘোরালেই তো টাইট হবে। এবার দণ্ডটাকে ঠান্ডা করলে পিন দণ্ডের সংকোচনে বাধা দেবে, এর ফলে একটা প্রচণ্ড বলের উদ্ভব হবে। P1 এর ভিতরের পিন এই বল সহ্য করতে না পেরে সেটা ভেঙে যাবে। দণ্ডের প্রসারণ বাধাপ্রাপ্ত হলেও প্রচণ্ড বলের উদ্ভব হয়। এক্ষেত্রে P2 ছিদ্রের মধ্য দিয়ে পিন রেখে স্ক্রু ঘুরিয়ে উল্টো দিকে আমরা ব্যবস্থাটা করতে পারি। এবার দণ্ডটাকে উত্তপ্ত করলে তখন P2 এর ভিতর পিনটা ভেঙে যাবে। আগে P1 এর ভিতরে পিনটা ভেঙে যাচ্ছিল, এখন P2 এর ভিতরে পিনটা ভেঙে যাচ্ছে। এটা তাপীয় পীড়নের জন্য হচ্ছে। আমরা তাহলে এই তাপীয় পীড়নের মানটা কত হচ্ছে সেটা হিসাব করি। তাহলে ধরা যাক একটা দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L, দণ্ডটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ধরো দণ্ড, হ্যাঁ এটা L দৈর্ঘ্যটা, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা A, এবং এর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। ওই দণ্ডটা T উষ্ণতা বৃদ্ধি করা হলো, তাহলে দৈর্ঘ্য প্রসারণ কত হবে? L আলফা T পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হবে। এই অবস্থায় দণ্ডটা দুটো প্রান্তকে যদি ওই যেমন ব্যবস্থা করেছিলাম সেইভাবে দৃঢ়ভাবে যদি আবদ্ধ করে দেওয়া হয়, তারপর দণ্ডটাকে ঠান্ডা করে প্রাথমিক উষ্ণতায় ফিরিয়ে আনা হয়, তাহলে দণ্ডটা দুটো প্রান্তে দৃঢ়ভাবে আবদ্ধ না করে যদি দণ্ডটাকে প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হতো, তাহলে দণ্ডটা কী হতো? আগের দৈর্ঘ্য ফিরে পেত, অর্থাৎ L আলফাটি যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল সেটা কমে যেত। তার মানে আমরা ভাবতে পারি দণ্ডটার দুপ্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ করার ফলে ওই দণ্ডের উপর একটা F মানের বল প্রয়োগ করার ফলে দণ্ডটার L আলফাটি পরিমাণ দৈর্ঘ্য সংকোচন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। দৈর্ঘ্য সংকোচনটা হতে পারছে না, কারণ তার দুটো প্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে। আমরা মনে করতে পারি সে দৈর্ঘ্য সংকোচনটাকে বাধা দেওয়া হয়েছে কি করে? F একটা বল প্রয়োগ করে দৈর্ঘ্যটা L আলফাটি পরিমাণ যে সংকোচন হয়ে যাওয়ার কথা, সেই সংকোচনটা বাধাপ্রাপ্ত করা হয়েছে, তাহলে প্রতিরোধ করা হয়েছে আর কি। সংকোচন সম্ভব হয়েছে লিখে ফেলেছি, সংকোচন প্রতিরোধ সম্ভব হয়েছে, প্রতিরোধ সম্ভব হয়েছে। তাহলে এই F বলের প্রতিক্রিয়া হিসাবেই দণ্ডের মধ্যে একটা সমমানের প্রতিক্রিয়া বল F উদ্ভব হচ্ছে, অর্থাৎ এইটার জন্য যেদিকে বলটা তার ঠিক বিপরীত দিকে প্রতিক্রিয়া বলটা উদ্ভব হচ্ছে। এবার আমরা জানি হুকের সূত্র অনুসারে Y সমান ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। পীড়ন তাহলে কত? বল বাই ক্ষেত্রফল। বল কত? F বাই ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের A, দৈর্ঘ্য প্রসারণ L আলফা T বাই প্রাথমিক দৈর্ঘ্য L, বিকৃতি হয়ে গেল। এটাকেই আমরা সরল করে নিলে পাচ্ছি কত? A Y আলফা T। তার তাপীয় পীড়ন কাকে বলবো? বল বাই ক্ষেত্রফলকে। বলটা আমরা পেয়েছি F, তাহলে বলকে আমরা A দিয়ে ভাগ করে দিলে কত পাবো? Y আলফা T। F সমান যদি AY আলফা T হয়, তাহলে তাপীয় পীড়ন হবে F বাই A সমান Y আলফা T। হ্যাঁ, তার মানে দেখা যাচ্ছে এখানে তাপীয় পীড়নের মানটা দণ্ডটার দৈর্ঘ্য বা দণ্ডটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ L, এই যে হ্যাঁ L এবং A তার উপর কিন্তু নির্ভর করছে না, নির্ভরশীল নয় দণ্ডের কি বলে তাপীয় পীড়নের মানটা। এরপরে পরের পাতা উল্টে তোমরা দেখবে যে কঠিন পদার্থের প্রসারণের ব্যবহারিক কিছু প্রয়োগ দেয়া আছে, তার কিছু সুবিধার দিক দেওয়া আছে, কিছু অসুবিধার দিক দেওয়া আছে, সেগুলো তোমরা একবার পড়ে নেবে। আমি এক জিনিস একটু মনে করিয়ে দিই, 5 পয়েন্টে যেটা আছে তাপমাত্রার পরিমাপ। দ্বিধাতব পাত আমরা জানি, টেনেই পড়ে এসেছি, সেই দ্বিধাতব পাতকে থার্মোমিটার হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ দ্বিধাতব পাতকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে ধরা যাক একটা নিম্ন তাপমাত্রা T0 তাপমাত্রায় কোনো একটা দ্বিধাতব পাত সেটা সমতল ছিল, সমতল অবস্থায় আছে। এবার তাপমাত্রা যত বাড়ানো হবে ততই পাতটা বাঁকতে থাকবে আমরা জানি। তার ফলে পাতটার যে বক্রতা কেন্দ্র, যত তাপমাত্রা বাড়বো, এটা কোনো একটা তাপমাত্রা এরকম বেঁকেছে, আরও তাপমাত্রা যদি বেশি বাড়ানো হয় আরও বেঁকে যাবে, অর্থাৎ তার বক্রতা কেন্দ্রটা আরও কাছে সরে চলে আসবে, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধটা ক্রমশ হ্রাস পাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে উষ্ণতা বাড়ালেই বক্রতা ব্যাসার্ধ কমছে। তাহলে ধরা যাক T তাপমাত্রায় বক্রতা ব্যাসার্ধ T
টি তাপমাত্রায় বক্রতা ব্যাসার্ধ হয়েছে আর। তাহলে তাপমাত্রা কতটা বেড়েছে? টি মাইনাস টি জিরো। তার মানে বক্রতা ব্যাসার্ধটা তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু 1/t মাইনাস টি জিরো, বা কোনাকুনি গুণ করলে আর ইন্টু টি মাইনাস টি জিরো সমান ধ্রুবক। এইখান থেকে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। কোনো একটা জানা তাপমাত্রায় আমরা বক্রতা ব্যাসার্ধটা নির্ণয় করে নিয়ে আমরা এই ধ্রুবকের মানটা নির্ণয় করে ফেলব। ধ্রুবকের মানটা নির্ণয় করে নেওয়ার পরে তারপর আমরা অন্য ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ পরিমাপ করি, আরের মানটা পরিমাপ করে নিই, ওই তাপমাত্রার যে পরিবর্তন সেটাকে আমরা নির্ণয় করতে পারব। তবে এরা এত জটিল পদ্ধতি, থার্মোমিটারে অনেক সহজ পদ্ধতিতে আমরা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেলে পারদের যে প্রসারণ সেটার কাজে লাগিয়ে অনেক সহজেই তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাই এই জটিল পদ্ধতির ব্যবহারিক কোনো গুরুত্ব নেই, তবে করা যায়। আবার দেখো, কঠিন পদার্থের প্রসারণের বেশ কিছু ব্যবহারিক অসুবিধার দিক আছে, সেগুলো আমরা একটু পড়ে নেব। ওই রেল লাইনে যে পাতগুলো মাঝখানে ফাঁক রাখা হয় কেন, ইত্যাদি ইত্যাদি। তবে এক্ষেত্রেও 4 নম্বর পয়েন্টে দেখা আছে, ধাতু নির্মিত স্কেল যে উষ্ণতায় অংশাঙ্কিত হয় শুধু সেই উষ্ণতাতেই সেটি সঠিক পাঠ দেয়। ধাতু তাপের সুপরিবাহী, ফলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস পেলে স্কেলের যে কোনো দুটো দাগের মধ্যবর্তী, ধরো কোনো একটা সময় এই ছিল দাগ, উষ্ণতা বাড়লে ওই দুটো দাগই কী হচ্ছে, দূরে দূরে সরে চলে যাচ্ছে। এইটি যদি ধরা যাক আমার 1 মিলিমিটার, উষ্ণতা বৃদ্ধি পেয়ে এতটা দূরত্ব হয়ে গেল 1 মিলিমিটার, অর্থাৎ যেটা সঠিক 1 মিলিমিটার তার তুলনায় এটা বেশি মাপ দিচ্ছে, অর্থাৎ পাঠে ত্রুটি আসছে, নিচে বড় হয়ে গেছে স্কেল। তার মানে কোনো একটা পরিমাপকে নির্ভুলভাবে মাপা যাবে না, এবং সেই নির্ভুলভাবে মাপতে গেলে ওই স্কেল দিয়েই, অর্থাৎ ধাতব স্কেল দিয়ে কোনো বস্তুর দৈর্ঘ্যকে যদি নির্ভুলভাবে মাপতে হয়, তাহলে ওই ধাতব স্কেলের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জেনে ওই উষ্ণতা সংশোধন করতে হয়, তার কিছু গাণিতিক হিসাব করতে হয় আমাদের। তোমরা দেখবে উদাহরণ 2 করে দেওয়া আছে, একটি ধাতব স্কেল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই স্কেলে কোনো দণ্ডের দৈর্ঘ্যের পাঠ 80 সেন্টিমিটার হলে ওই উষ্ণতায় দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত হবে? খুব সহজ করে নিতে পারবে। 3-এর দাগে আছে, 4-এর দাগে আছে, এরকম বেশ কিছু অঙ্ক তোমাদের এই উষ্ণতা সংশোধনজনিত অঙ্ক করে দেওয়া আছে, সেগুলো করতে পারো।